শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। চলতি সপ্তাহে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন, জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সকালে কমিশনের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করেন ইসি সচিব। জানান, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে জোরে সোরে কাজ চলছে। বেশ কয়েকটি বিষয়ে হয়েছে আলোচনা। সচিব জানান, নির্বাচনে বাড়ছে না ভোট কেন্দ্রের সংখ্যা। বলেন, প্রাথমিক বাছাই উত্তীর্ণ 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তদন্ত করতে চিঠি দেওয়া হয়েছে, আর 82টি সীমানার বিষয়ে আপত্তি এসেছে। সেগুলো শুনানি 24 থেকে 27 আগস্টের মধ্যে সম্পন্ন করে চূড়ান্ত করবে ইসি। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আইন শৃঙ্খলা নয়, আপাতত নির্বাচনী প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে কমিশন। যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে। এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি, সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দেব। কাজে এটা করা হচ্ছে। জুলাই আন্দোলনে পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মনিরুল ইসলাম এই আদেশ দেন। আনিসুল হককে 2 মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল। এদিকে হেলাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। এর আগে আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। 2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সেই সময়কার এসপি প্রধান জাভেদ পাটোয়ারি, সাবেক ডিবি প্রধান ও তখনকার গাজীপুরের এসপি হারুন সহ 5 জনের বিরুদ্ধেও। পরে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া এদিন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2016 সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় 7 জনকে। ওই সময় 38 রাউন্ড গুলি ছুড়ে সোয়াত, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনী। প্রসিকিউশন বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে 7 জন তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের। সোমবার এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। এ সময় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি ও সে সময়ের গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ, সিটিডিসির প্রধান মনিরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ঘটনা তদন্ত সংস্থা পেয়েছে যে 2016 সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবাপন্ন 6 জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়। বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে। এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, সাক্ষী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে। ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষী দেন 2 শহীদ পরিবারের সদস্য সহ 3 জন। এ সময় তারা তুলে ধরেন নির্মম হত্যাযজ্ঞের চিত্র। আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগ আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 12 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ।
ঢাকা। অবশেষে বরখাস্ত করা হলো আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন ডিআইজি নুরুল ইসলামকে। জুলাই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। 5 আগস্টের পর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর বর্বরতা চালানো পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। তার মতো আরও অনেক কর্মকর্তা আন্দোলন দমাতে অস্ত্র হাতে ছিলেন বেপরোয়া। মূর্তিমান আতঙ্ক হয়ে নির্বিচার গুলির আদেশ দিয়েছেন, নিজেই অংশ নিয়েছেন গণহত্যায়। 5 আগস্টের পর থেকে তাদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে, কেউ কেউ পলাতক। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ডিআইজি হারুন নুরুল ইসলাম সহ এমন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পলাতক 18 কর্মকর্তার নাম প্রকাশ করা হয়। এখনও তাদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির প্রধান নির্বাহী। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বরং এটা যে উন্নতি হচ্ছে না তার পেছনে অন্যতম কারণটাই এটা যারা আসলে প্রকৃতবাদের দোষর ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে দিয়েই যদি পুলিশ বাহিনী বর্তমানে পরিচালিত হয়ে থাকে, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা কিছু হতে পারে। স্বৈরাচার হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে গণহত্যায় অংশ নেয়া এমন আরও অনেক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন বহাল তবিয়তে। অন্যদিকে 2016 সালের 8 অক্টোবর গাজীপুরের পাতার থেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 শিক্ষার্থীকে হত্যার অভিযোগের মামলায় তখনকার এসবি প্রধান ও সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি এবং সে সময়ের জেলা পুলিশ সুপার হারুন সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বৃদ্ধির উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, উপকূলীয় অঞ্চলের সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে বন্ধু প্রতিম দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে সরকার। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও বলেন ড. ইউনূস। জাতীয় মৎস্য সপ্তাহের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস প্রথমেই প্রকৃতির অবদানকে স্বীকার করা ও স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন। প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি। এই খাতের জন্য দেশে একটি শিল্প গড়ে তোলার কথাও বলেন প্রধান উপদেষ্টা। সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, এজন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি, যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যবহার করার সুযোগ থেকে আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ, পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মতো দেশে সুস্বাস্থ্য নিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তাই প্রকৃতির প্রতি সদয় হতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদ আমাদের জন্য পানি ভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে
আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জনকে স্বর্ণ, 5 জনকে রৌপ্য ও 2 জনকে ব্রোঞ্জ পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় রিজভী বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং এই লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা এই পদ্ধতির সমর্থক তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনের সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করেন রিজভী। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যায় এবং ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের আলাদা মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, মায়ের প্রাক্তন স্বামী আজহারুল হত্যা করে কিশোর রাকিবুলকে। অন্যদিকে ফরিদপুরে বিল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় জানানো হয়, সমকামিতার সম্পর্ক ছিন্ন করাকে কেন্দ্র করে রেদওয়ানকে বাসায় ডেকে খুন করে জহুরুল মুন্সি। টিমের নাম হলো রাকিবুল সর্দার, তার বয়স হলো 14। মায়ের সাথে কেরানীগঞ্জ থাকতেন কিশোর রাকিবুল সর্দার, কাজ করতেন একটি কারখানায়। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান রাকিবুল। অনেক খোঁজাখুঁজির পর গেল শনিবার চুনকুটিয়া পশ্চিমপাড়ার একটি বাসা থেকে রাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নামে র্যাব। গ্রেফতার করা হয় রকিবুলের মায়ের প্রাক্তন স্বামী আজহারুলকে। বেরিয়ে আসে হত্যার কারণ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় র্যাব। মূলত রাকিবুলের মায়ের সাথে নতুন করে সংসারের প্রস্তাবকে কেন্দ্র করে অপহরণের পর হত্যা করা হয় কিশোর রাকিবুলকে। মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপর তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে। ফরিদপুরে বিলের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় রবিবার। র্যাব জানায়, সমকামিতায় জড়িত ছিলেন নিহত রেদওয়ান ও ঘাতক জহুরুল মুন্সি ওরফে সুলতান জহির। সম্পর্ক ছিন্ন নিয়ে বিবাদের জেরে এই হত্যা। রেদওয়ান, এই দুজনের মধ্যে গত 2 বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। যে আসামি, সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে। তখন একটা ছুরি দিয়ে ঘাড়ের এখানে একটা পোস্ট দেয়, এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। এদিকে রোববার খাটারচর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ 5 জনকে আটক করে র্যাব 2। একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ 5 জনকে আমরা গতকাল গ্রেফতার করতে সমর্থ হই। বিভিন্ন থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র দিয়ে অপরাধমূলক কাজ করে আসছিল আটককৃতরা। অবৈধ অস্ত্র। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ব্রিটিশ হাই কমিশনার সহ 9 সদস্যের প্রতিনিধি দল। দুপুর 2:30টার দিকে জাতীয় ইনস্টিটিউটে যান তারা। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ব্রিটিশ মেডিকেল টিম কিভাবে কাজ করছে তা দেখতে এসেছিলেন তারা। তিনি আরও জানান, বার্ন ইনস্টিটিউটের নার্সদের উন্নত প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় আহতদের চিকিৎসায় সবাই একটি টিম হয়ে কাজ করার প্রশংসা করেন ব্রিটিশ হাই কমিশনার।
ওনাদের ডাক্তার এবং মেডিকেল পার্সোনাল কীভাবে কাজ করছে সেই বিষয়টাই দেখতে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছেন। একই সঙ্গে আমাদের যারা টিম মেম্বার ছিলেন তাদের সঙ্গে উনি কথা বলেছেন এবং আমাদের যেভাবে অর্গানাইজডভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করছি সেটাতে উনি প্রশংসা করেছেন। পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় বিভেদ ভুলে হিমালয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউটেল। সকালে কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টেরিয়ানস মিট উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ভাষা সব দেশেই এক, তাই রাজনীতি, কূটনীতি ও বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এই নিয়ে কাজ করার কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। কাঠমান্ডু থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। পর্বত শৃঙ্গ বেষ্টিত 7টি দেশের নীতি নির্ধারকদের মিলন মেলা হিন্দুকুশ হিমালয়ান পার্লামেন্টারিয়ান মিট। আয়োজক টেকসই উন্নয়নের আঞ্চলিক সংস্থা ইসিমোড এবং নেপাল পার্লামেন্ট। অংশ নিচ্ছেন বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ভুটান ও নেপালের সরকারের প্রতিনিধি, রাজনীতিক ও পরিবেশবাদীরা। কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নেননি ভারত ও চীনের সংসদ সদস্যরা। তবে দুদেশের বিশেষজ্ঞরা আছেন এই আয়োজনে। সোমবার কাঠমান্ডুতে দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। অনুষ্ঠানে পরিবর্তিত বিশ্ব বাস্তবতার নানা সংকট, চ্যালেঞ্জ ও তা থেকে পরিত্রাণের উপায় নিয়ে কথা বলেন নেতারা। জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে পুরো অঞ্চল। আমাদের মধ্যে অনেক মতভেদ আছে, কিন্তু পরিবেশ ইস্যুতে সব দেশই কিন্তু ঝুঁকিতে। তাই সব বিভেদ ভুলে পরিবেশ সুরক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করার এখনই সময়। দুর্যোগ কিন্তু বাড়ছে সব দেশেই। খেয়াল করে দেখুন, বন্যা, ঝড় বা দূষণ, খরার মতো বিপদ সবখানে একই রকম। সেজন্যই এসব মোকাবেলায় একসুরে কথা বলতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি নেপালের রাষ্ট্রপতি বিভেদ ভুলে পরিবেশ নিয়ে একসাথে কাজ করতে সব দেশকে আহ্বান জানান। একটা বিষয় পরিষ্কার, জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে অনেক কিছু। এই অঞ্চলে ছোট বড় কোনো দেশই কিন্তু ঝুঁকির বাইরে না। বিপদ মানুষকে এক করে, সেটি আপনারা বাস্তবায়ন করুন। পরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, পরিবেশগত ঝুঁকি সব দেশেই অভিন্ন। তাই মতভিন্নতা থাকলেও এই ইস্যুতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা জরুরি। আমরা সব দেশের আইন প্রণেতাদের একসাথে করতে চেয়েছি, কারণ তারা জনগণের প্রতিনিধি, তাদের ভাষা বোঝেন। এ ধারা বজায় থাকবে। চীন ও ভারতের আইন প্রণেতারা অধিবেশন থাকায় আসতে পারেননি, তবে তাদের অন্যরা কিন্তু আছেন। প্রথমবারের মতো আইন প্রণেতা ও পরিবেশ কর্মীদের আয়োজন থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই রূপরেখা প্রণয়নের চেষ্টা করছেন উদ্যোক্তারা। অর্থনৈতিক, সামাজিক কিংবা কূটনৈতিক ইস্যুতে এই অঞ্চলের দেশগুলোর সমন্বিত কোনো উদ্যোগ সেই অর্থে সফল হয়নি এখন পর্যন্ত। জলবায়ু পরিবর্তনের মতো ভয়ঙ্কর ইস্যু যদি এই অঞ্চলের দেশগুলো একসাথে প্রতিহত এবং মোকাবেলা করতে না পারে, তাহলে হয়তো এই অঞ্চলের ভবিষ্যৎ নানা ধরনের প্রশ্নের মুখে পড়তে পারে। সেই সতর্কবার্তায় উচ্চারিত হলো ইসিমোডের এই সম্মেলনে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা দ্রুত সমাধানে ভূমি কমিশন বিধিমালা করা দরকার। পাশাপাশি কমিশন চেয়ারম্যান নিয়োগ, জনবল, তহবিল ও সম্পদের বরাদ্দ প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিয়ে এক আলোচনায় এসব কথা উঠে এসেছে। বক্তাদের অভিযোগ, ভূমি বিরোধ নিষ্পত্তির পরিবর্তে বাইরের মানুষের বসতি স্থাপন ও জমি ইজারা দেওয়ার ফলে সংকট বাড়ছে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম। ভূমির মতো এখানে রয়েছে জাতিগত বৈচিত্র্য। ভূমির বণ্টন ও ব্যবস্থাপনাও আলাদা। শত বছর ধরে নিজস্ব রীতিতে ভূমি ব্যবহার করে আসছে পাহাড়ের মানুষ। তবে কিছু জটিলতাও রয়েছে। 1997 সালে শান্তি চুক্তির পরও সেটা কাটেনি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিষদ বিষয়টি আবারও আলোচনায় এনেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তাদের দাবি, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল, উচ্ছেদ এবং জাতিগত সংঘাত ঘটছে। ভূমির যে সংকট, আমার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সংকট, সাংস্কৃতিক এবং ভাষার যে সংকট, এর একটা সামগ্রিক রাজনৈতিক সমাধান ছাড়া এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। আরেকটা কথা উল্লেখ করতে চাই, এর টোটকা কোনো সমাধান নেই। এইটা সংঘাতের সংঘর্ষের জায়গা হয়ে গেছে এবং কোনো সরকার এটা যে আমাদের জনগোষ্ঠী এবং এটা যে আমাদের পার্ট, এটা ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অঙ্গ, এটা ভাবতে পারছে না। ভূমি বিরোধের কারণে স্থানীয়দের জীবন ও জীবিকায় সমস্যা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। এই পার্বত্য অঞ্চলের আদিবাসী, বাঙালি সবাই মিলে ওই অঞ্চলের ভূমি সমস্যা সহ সব সমস্যার সমাধান করে আগাতে হবে, না হলে আমরা দেশের স্বার্থ রক্ষা করতে পারবো না। ভূ রাজনৈতিক কারণে অন্যরা এখানে নানামুখী পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে, যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। ভূমি কমিশন যে অকার্যকর, এইটা কার্যকর করার জন্য বর্তমান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের আলাদা একটা এজেন্ডা করে তাদের নিয়ে বৈঠক করা হবে। বিভিন্ন সময়ে পাহাড়ি মানুষ সাম্প্রদায়িক হামলার শিকার ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেন বক্তারা। নাগরিকত্বে আমরা সবাই বাংলাদেশি, এই ধারণাটাই তো নেই উচ্চ মহলে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার কমছেই। দেশের ৪৫% শিশুকে বুকের দুধের বদলে দেয়া হয় গুঁড়ো দুধ, আর ৫৭% স্বাস্থ্যকর্মী আইন অমান্য করে শিশুকে গুঁড়ো দুধ খাবার পরামর্শ দেয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে কর্মশালায় এসব তথ্য দেয়া হয়। মায়ের বুকের দুধকে বলা হয় সুপারফুড। শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রধান উপাদান। অপুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের দুধের বিকল্প নেই। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের অনুষ্ঠানে জানানো হয়, শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার দিন দিন কমছে। ২০১৭ সালে ৬৫% থেকে বর্তমানে তা কমে হয়েছে ৫৫%। আগের চেয়ে জনসচেতনতা বাড়লেও স্বাস্থ্য বিভাগ যেন ঘুমাচ্ছে। আমরা জানি যে ব্রেস্ট ফিডিং কর্নার হওয়ার কথা সব জায়গাতে, সমস্ত জনসমাগম হয় এরকম জায়গাতে একটা নির্দিষ্ট একটা প্রাইভেসি মেনটেন করে একটা ব্রেস্ট ফিডিং কর্নার থাকার কথা, কিন্তু সেগুলো আসলে করা হয়নি। আমরা যদি চাই যে আমাদের স্বাস্থ্যবান মেধাসম্পন্ন জাতি গঠন করব, তাহলে আমাদের বুকের দুধের প্রসারের উপরে কিন্তু আমাদেরকে মনোযোগ বাড়াতে হবে। বুকের দুধ খাওয়ানোর হার কমার বড় কারণ গুঁড়ো দুধ কোম্পানির অপতৎপরতা। জন্মের পরে শিশুর মুখে তুলে দেয়া হচ্ছে গুঁড়ো দুধ। স্বাস্থ্যকর্মীদের একটা অংশ এর সঙ্গে জড়িত। যারা টিনের দুধ খাচ্ছে এটা অন্য বিষয়, ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। সেখানে আমাদের ডাক্তাররাও জড়িত, এখানে আমাদের নার্সরাও জড়িত, আমরা সবাই জড়িত। কাজেই অন্যকে দোষ না দিয়ে আমরা আগে আমাদের কোনটাকে আমরা ইমপ্রুভ করতে পারি সেটা আমাদের মনে হয় দেখার দরকার। মিলিয়েই আমাদের যেখানে যেখানে সীমাবদ্ধতাটা আছে সেটাকে আমাদের প্রত্যেকে মিলে এটাকে ওভারকাম করতে হবে। শিশুর জন্মের প্রথম ৬ মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হয়। এতে অন্যান্য রোগ প্রতিরোধের পাশাপাশি শিশুর মৃত্যু ঝুঁকি কমে ৪৫% পর্যন্ত। মাতৃদুধে কোলেস্ট্রাম আছে, শাল দুধ, যেটার রোগ প্রতিরোধে অসাধারণ গুণ রয়েছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। সব মিলিয়ে ফর্ম নিয়েছেন ৫৬৫ জন। হল সংসদে মোট ফর্ম নিয়েছেন ১,২২৬ জন। মনোনয়ন নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদলের নেতারা আলাদা আলাদাভাবে মনোনয়ন ফর্ম নিয়েছেন। তারেক রহমানের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে সংগঠনটি। সবশেষ ২০১৯ সালে হয়েছিল ডাকসু নির্বাচন। ৬ বছর পর আবারও ক্যাম্পাসে ভোটের আমেজ। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে তোড়জোড় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলায়।
4 নারী সহ 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। প্যানেলে দলীয় নেতা কর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের সদস্যরাও রয়েছেন। শিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আর সাধারণ সম্পাদক পদে লড়বেন SM ফরহাদ। আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল, সেই প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। জুলাই আন্দোলনের সক্রিয় এনসিপি নেতা মাহিন সরকার ও জামাল উদ্দিনের নেতৃত্বে ডিউ ফার্স্ট নামের প্যানেলও ঘোষণা করা হয়েছে। বিগত সময়ের চাইতে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান রয়েছে এবং ভবিষ্যতেও এটি থাকবে। ডাকসুর গেলবারের ভিপি নুরুল হক নূরের দলের শিক্ষার্থী সংগঠন ছাত্র অধিকার পরিষদের প্যানেলের নাম ডাকসুর ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, যাতে ভিপি পদে লড়বেন বিনিয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন। আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল ঘোষণা করেছে, তবে প্রার্থী কারা কারা থাকছেন তা স্পষ্ট করেননি। এছাড়াও স্বতন্ত্র পদেও অনেকেই মনোনয়ন ফরম তুলেছেন। ভোট চুরির বিষয়টা আশা করি এই ডাকসুতে আর কি হবে না। আমরা এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার চেষ্টা করব আর কি। বিকেলের দিকে বিচ্ছিন্নভাবে মনোনয়ন ফরম নেন ছাত্রদল নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। এছাড়াও বাম শিক্ষার্থী সংগঠনের নেতারাও মনোনয়ন ফরম নিয়েছেন। মঙ্গলবার অধিকাংশ সংগঠন তাদের প্যানেল ঘোষণা করতে পারেন। এখন পর্যন্ত নির্বাচন ইস্যুতে কেউ কোনো অভিযোগ করেননি। আনন্দ মুখর পরিবেশে চমৎকার একটা ডাকসু ইলেকশন হবে। আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশ যখন যেখানে বিপদে পড়ছে তারা সব সময় উদ্ধার করেছে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ, সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে চাই। যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, ডাকসু নির্বাচন আয়োজনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ছাত্র দলেরও তো ব্রিফ করবার কথা রয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? মূলত যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং সে কারণেই মূলত আজকে বেশিরভাগ যারা এই নির্বাচনে অংশ নেবেন জোটবদ্ধভাবে বা আলাদাভাবে প্রত্যেকেই আজকে মূলত মনোনয়নপত্র জমা দিয়েছেন দলবদ্ধভাবে গিয়ে, এবং সেই কারণে মূলত সারাদিনেই মূলত আজকে ঢাকা ইউনিভার্সিটিতে সরগরম ছিল এই ডাকসু নির্বাচন ঘিরে। এবং আমরা দেখেছি যে ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে এবং অন্যান্য যারা রয়েছে অর্থাৎ ছাত্রদল কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 6টার দিকে একটি সংবাদ সম্মেলন ডেকেছিল, হয়তো সংবাদ সম্মেলনটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেখানে হয়তো তারা প্যানেলের বিষয়গুলো আসতে পারে। এবং তার আগে আমরা শুনেছিলাম ফজিলাতুন্নেসা হলে একটি সমস্যা তৈরি হয়েছিল, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে প্যানেল রয়েছে এই দুই প্যানেলের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে, সেটিকে ঘিরেও হয়তো এই সংবাদ সম্মেলনে বিস্তারিত ছাত্র দলের পক্ষ থেকে হয়তো তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো হয়তো এই যে সংবাদ সম্মেলনটি রয়েছে হওয়ার কথা রয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেখানে তারা বিস্তারিত বলবেন। এর বাইরে অন্যান্য যেই প্যানেলগুলো রয়েছে অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র অর্থাৎ বাকসাস যেটি নতুন ছাত্র অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, যদিও তাদের প্যানেল এখন পর্যন্ত তারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর প্যানেল ঘোষণার যে বিষয়টি প্যানেল ঘোষণা এখন পর্যন্ত করেননি, হয়তো কিছুক্ষণের আজকে বা কালকের মধ্যে তাদের যে প্যানেল সেই প্যানেল ঘোষণা করবেন। অন্যান্য যারা রয়েছে স্বতন্ত্রভাবে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন তারাও হয়তো 2-1 দিনের মধ্যে তাদের যে প্যানেল সেই প্যানেল শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হয়েছে আজ। প্রথম দিনে ফর্ম সংগ্রহ করেছেন 20 জন। অন্যদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার দুপুর থেকে অনশনে বসেন আন্দোলনরতরা। উপাচার্য কয়েক দফা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলেও অনড় অবস্থানে তারা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। এক বছরেও বেরোবির ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। সেই জায়গা থেকে ছাত্ররা, শিক্ষার্থীরা তারা অনশনে বসেছে। অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে গেজেটভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক। যতদিন পর্যন্ত না সেটি করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে রাজপথেই থেকে যাব। উপাচার্য বলছেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি যেহেতু বিশ্ববিদ্যালয় আইনে নেই, তাই বারবার সরকারের উচ্চ মহলে যোগাযোগ করছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এটি সুরাহার পরই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন তিনি। ইউজিসিকে অলরেডি কথা বলেছে যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে। কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন 20 জন। গতকালকে যে তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, সেখানে আমার নাম আসেনি, কিন্তু আমি একজন বৈধ শিক্ষার্থী। আমাদের দাবি ছিল যে মনোনয়নপত্র আপাতত বিক্রি করা হোক, পরবর্তীতে এই সংযুক্ত কাগজগুলি এবং প্রমাণকগুলি দাখিল সাপেক্ষে মনোনয়নপত্র জমা নেওয়া হোক, কিন্তু সেটি না করার কারণে শিক্ষার্থীরা অনেকটা প্রক্রিয়াগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগ, প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার 15,851 জন পুলিশ ও 4,469 জন বিজিবি সদস্য নিয়োগ দিয়েছে। এছাড়া আনসারে 5,551 জন, কারা অধিদপ্তরে 1,558 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, মব সন্ত্রাস আগের চেয়ে কমেছে। ইলেকশনের আগেই আমাদের এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন। ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। জাতিসংঘ কর্তৃক ক্ষতিপূরণের অর্থ বন্টন, শক্তিশালী তদন্ত কমিটি গঠন সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে ইরাক কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাজী নজরুল ইসলাম। বলেন, 1990 সালে ইরাক কুয়েত উপসাগরীয় যুদ্ধে 72,000 প্রত্যাগতদের অর্থে রাজধানীর কালাচাঁদপুর এলাকায় 151 কাঠা জমি ক্রয় করা হয়, যেখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের কথা ছিল। দীর্ঘ 25 বছরের নির্মাণ কাজ না হয় জমিটি ফেরত দিতে সরকারের কাছে দাবি জানান বক্তারা। মানববন্ধন থেকে প্রত্যাগতদের দাবি দেওয়া নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।